স্বাগত সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি রুবাইয়া তদৈতি। নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ। জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের আনুষ্ঠানিকতাও হয়েছে। ঐক্যমতের পথে আমরা কত দূর, এ নিয়ে কথা বলতে চাই। যুক্ত আছেন বিএনপির রাশেদ খান। স্বাগত জানাচ্ছি আপনাদের সংবাদ যোগে। আপনার দলের মহাসচিবের আজকের যে মন্তব্য, যে রাজনীতিবিদরাই দেশের জন্য যেমন পথ তৈরি করেন তেমনি নষ্টও করতে পারেন, এর ব্যাখ্যা আপনার কাছে কেমন? ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে আমি অতিথি হিসেবে ছিলাম উপস্থিত। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও একজন শিক্ষক ছিলেন। উনি এই কৃতি ছাত্রছাত্রীদের মাঝে কথা বলতে গিয়ে উনি নীতিবাক্যই এই দেশের জন্য, এই রাজনীতিবিদদের জন্য উনি কথা বলেছেন। কথাটা তো সত্যই উনি সবসময় বলেন। আসলে এটা আক্ষেপ থেকে বলা, কথাটা বলতে গিয়ে উনি নিজের উপরে কিন্তু এটা টেনে নিয়ে কথা বলেছেন। রাজনীতিবিদ দল যখন কথা হয়, উনি তো জাতীয়তাবাদী দলের উন্নত মহাসচিব। কথাটা এভাবেই আমি পজিটিভলি আমি চিন্তা করব। সেটা হলো, আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের পরে, আমরা তো সত্যিকার অর্থে আমরা যেরকম 5ই আগস্টের পরে আমরা যেরকম সবাই এক মঞ্চে ছিলাম, বিজয়ের পতাকা কিন্তু সবার হাতেই ছিল, বিজয়ের মঞ্চে কিন্তু সবাই আমরা একসাথে উঠেছিলাম। কিন্তু যেটা বাস্তবতায় সত্য, আজ আমরা কেন জানি না সত্যিকার অর্থে আমাদের যে অবস্থান, আমাদের অবস্থানে থেকে আমরা কিন্তু সবাই সম্মিলিতভাবে চেষ্টা করছি। এই চেষ্টাটার দৃশ্যপটটা এরকম, আমরা সংস্কারে আমরা কিন্তু সবাই ঐক্যমত আমরা এসে গেছি। এবং আমি মনে করি জুলাই সনদে আমরা 25টা দল ইতিমধ্যেই সনদে সাইন করেছে, এবং বাকি যে এনসিপি এবং 4টা যে বাম দল এখনো করেনি, আমরা মনে করি নিশ্চয়ই 31শে অক্টোবরের মধ্যে আমরা আশাই করব যে আমরাও সেই বাকি অন্যান্য যারা স্টেক হোল্ডার ছিলেন এই সংগ্রামে এবং সফলতার একই মঞ্চে, আমরা আশাই করব, জাতীয় আশা করে সবাই যেন আমরা একই সুরে, একই ঐক্যে, আমরা যেন একই মালা বন্ধনে আমরা যেন সবাই আবদ্ধ হই। আর মির্জা ফখরুল যেটা বলেছেন, ইতিমধ্যে আমরা যেটা দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি, সবাই কেন জানি এই আন্দোলনের ফসলকে নিজের মতো করে এককভাবে গড়তে গিয়ে, এককভাবে ঘরে তুলতে গিয়ে আমরা একটা অনেকের সুর যেটা দেখতে পাচ্ছেন, উনি স্পষ্টভাবে এটা বলেছেন। এবং আরেকটা বার্তা আমাদেরকে সতর্ক হতে বলেছেন, আমাদের ঐক্যের পথে উনি কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন। ঐক্যের মধ্যে দিয়ে আমরা কিন্তু কেউই যেন দূরে না সরে যাই, আমাদেরকে সতর্ক বার্তা এবং আমাদের ঐক্যবদ্ধ যে হওয়া উচিত, এটাই মির্জা ফখরুল অকপটে স্বীকার করে এবং ঐক্যের আহ্বান জানিয়েছেন। আমরা মনে করি সমস্ত রাজনীতি এবং গণতন্ত্রের মানুষগুলো আমরা যেন সবাই ঐক্যের, আমরা যেন দোরগোড়ায় ঐক্যবদ্ধভাবে আমরা যেন বাকি নির্বাচন পর্যন্ত সবাই যেন আমরা ঐক্যবদ্ধভাবে, ইনশাআল্লাহ আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটা সফলতার দোরগোড়ায় আমরা যেন পৌঁছতে পারি। জি, আপনি যেমনটি বলছিলেন যে আশাবাদী এখনো, আপনি নিশ্চয়ই জাতীয় আশা রাখতে চায় রাজনৈতিক দলগুলোর ওপরেও, এবং একই সাথে সামনে নির্বাচনের সময়টা ঘিরেও আশায় বুক বাঁধছে। রাশেদ খানের কাছে আসবো এবারে। রাজনীতিতে কিছু অনৈক্যের অবস্থান তো স্বাস্থ্যকর, যেটা থাকারই কথা। নিশ্চয়ই গণতন্ত্রের সঠিক চর্চায় সব দল সব বিষয়েই একমতে আসবেও না। কেন তবে এখনকার বিরাজমান এই অনৈক্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। দেখেন, এটাকে আমি অনৈক্য বলবো না, আমি বলবো যে মত পার্থক্য, এবং আমরা যারা আসলে ভিন্ন মতের রাজনীতি করি সেই ভিন্ন মতের রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত। তবে সংকট যেখানে সেটি হলো এই ভিন্ন মত যাতে সংঘর্ষ বা রক্তপাতের পর্যায়ে না যায়। আমরা কয়েকদিনের যে দৃশ্যপট সেটা যদি বিশ্লেষণ করি, আমরা দেখি যে চারিদিকে এই মত পার্থক্যের পাশাপাশি এক ধরনের রক্তপাতের রাজনীতি, বিভিন্ন জায়গায় চক্রান্ত, ষড়যন্ত্র। বিশেষ করে আমরা লক্ষ্য করলাম যে পতিত স্বৈরাচারের দোসররা নির্বাচনের সময়টা যত ঘনিয়ে আসছে, তারা কিন্তু নানানভাবে চক্রান্ত তত বেশি করছে। যেমন এই যে
আপনার বিমান বন্দরে যে ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটলো, মিরপুরে অগ্নিসংযোগ, চট্টগ্রামে অগ্নিসংযোগ, ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় যে ধরনের আসলে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, এগুলোকে আমি কোনোভাবেই দুর্ঘটনা মনে করি না। এগুলো পতিত স্বৈরাচারের যে ধারাবাহিক যে চক্রান্ত, সেই চক্রান্তের অংশ। এবং আরো আমি যতটুকু বিভিন্ন জায়গা থেকে তথ্যপত্র পাচ্ছি যে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ গুপ্ত হত্যা শুরু করবে। বিভিন্ন দলের যারা প্রার্থী তাদেরকে হত্যা করা এবং তাদেরকে হামলা করা। আজকে আমরা দেখলাম যে বগুড়াতে এনসিপির একজন নেতা সার্জিস আলম তিনি প্রোগ্রাম করছিলেন, সেই প্রোগ্রাম স্থলের সামনে সেখানে আপনার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা আওয়ামী লীগের সময় দেখেছি প্রায় বিএনপি পার্টি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, বিএনপির পার্টি অফিসের ভিতরে নানানভাবে সেখানে পুলিশি অভিযান, হয়রানি। এছাড়া আমরা 16 বছরের যে দুর্বৃত্তায়ন রাজনীতি, অর্থ পাচার, চুরি, ডাকাতি এবং লুটপাট করা, গুম, খুন, ক্রসফায়ার, নির্বিচারে মানুষকে আপনার হত্যা করা, আয়নাঘরে বন্দী করে রাখা, যে অপরাজনীতি আমরা দেখেছি, সেই অপরাজনীতির যে শৃঙ্খল, সেই জায়গা থেকে মানুষ বের হয়ে আসার জন্য এই 24-এর গণ অভ্যুত্থান। এখন এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের ভিতরে আমরা যারা সমমনা রাজনৈতিক দলগুলো বা একসাথে যারা আমরা এই ফেসিবাদকে হটিয়েছি বা আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি, তাদের ভিতরে গণতান্ত্রিক চর্চা থাকতে পারে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু সেই প্রতিযোগিতা বা সেই মত পার্থক্য যাতে কোনোভাবেই সংঘাতে পরিণত না হয়, আমার কাছে মনে হয় যে বিএনপির মহাসচিব তিনি সেটাই বোঝাতে চেয়েছেন। দেখেন, এখন আমরা যদি মনে করি যে সবাই আমরা এক থাকবো, সবাই মিলে আমরা দেশ চালাবো, সেটা কি আসলে সম্ভবপর নয়। বিএনপি আসলে জামাতকে কতটুকু ছাড়বে, জামাত বিএনপিকে কতটুকু ছাড়বে? মূলত এই দুটি দল যেহেতু বাংলাদেশের বড় দুটি দল এবং আওয়ামী লীগের পতন হয়েছে, পতনের পরে জামাত সেই সেকেন্ড পজিশনটা তারা ইতিমধ্যে হোল্ড করেছে। তো যে কারণে জামাত এখন মনে করছে তাদেরকে ক্ষমতায় যেতে হবে। এখন এই ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করা দরকার সেটি আসলে দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো নাকি খারাপ, সেটি আসলে তারা বিবেচনা করছে না। তারা মনে করছে বিএনপিকে ঘায়েল করতে হবে, বিএনপিকে ঘায়েল করে যেভাবে ক্ষমতায় যাওয়া যায় সেই চরিত্র আমাদেরকে ধারণ করতে হবে। আর স্বাভাবিকভাবে বিএনপি যেহেতু বড় দল, তারা মনে করছে যে জামাতকে আমাদের ট্যাকেল দিতে হবে। জামাত, আমরা যেহেতু ক্ষমতার যাওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনায় আমরা সব থেকে দাবিদার এবং জামাত এর আগে আমাদের সাথে নির্বাচন করেছে, সুতরাং জামাত এখন আমাদেরকে হটিয়ে ক্ষমতায় যেতে চায়। সুতরাং জামাতকে যেভাবে মোকাবেলা করতে হয় সেইভাবে মোকাবেলা করতে হবে। মূল সংকটটা আমার কাছে মনে হয় এই যে মোকাবেলা করার রাজনীতি। রাজনীতি হওয়ার কথা ছিল গণ অভ্যুত্থানের পরে। হ্যাঁ, সমালোচনা হতে পারে, সেই সমালোচনা হতে হবে সত্য এবং সঠিক তথ্যের উপর ভিত্তি করে। কিন্তু আমরা গণ অভ্যুত্থানের পরে আমরা দেখছি যে নানান ধরনের বিভ্রান্তি, প্রপাগান্ডা, নানান ধরনের চক্রান্ত কিন্তু শুরু হয়েছে। এই যে আজকে আমি দেখলাম যে বিএনপির একজন নেতা জয়নাল আবেদিন ফারুক সাহেব তিনি বললেন যে বিএনপি জামাত ভাই ভাই, একে অপরের রক্ত ঝরানো যাবে না। আমার কাছে মনে হয় যে রাজনীতি আসলে এই ধরনের হওয়ার কথা ছিল। আমরা নোয়াখালীতে যে ধরনের ঘটনা দেখলাম, এটা আসলে অনাকাঙ্ক্ষিত। এখন আমরা ক্যাম্পাসের রাজনীতিগুলো আমরা দেখছি। দেখেন, ক্যাম্পাসে রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনি দেখেন যে ছাত্র দলের প্যানেল তারা হেরে গিয়েছে, তারপরেও তারা যারা বিজয়ী হয়েছে তাদেরকে নিয়ে তারা কিন্তু উৎসব করেছে, তারা কিন্তু এনজয় করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে আসলে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, দেখেন সেখানে কিন্তু মত পার্থক্য ছিল। সেখানে এক প্রার্থী আর এক প্রার্থীর বিষয়ে নানান ধরনের অভিযোগ অনুযোগ ছিল। কিন্তু এই ক্যাম্পাসগুলোতে আমি কোনোভাবেই দেখি নাই যে সংঘর্ষ। আমরা দেখেছি যে ছাত্র দল, ছাত্র শিবির বা ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ইউনিয়ন তারা পাশাপাশি মিছিল করছে, কিন্তু কেউ কারোর মিছিলে আঘাত করছে না। ঠিক রাজনীতি এরকম হওয়া দরকার ছিল যে একে অন্যের মতামতকে শ্রদ্ধা করা, একে অন্যর প্রতি সহনশীল হওয়া, ধৈর্যশীল হওয়া। আমার কাছে মনে হয় যে আজকে আমরা আসলে অস্থির হয়ে গিয়েছি। ক্ষমতায় কে যাব, কাকে হটাবো, কাকে দমন করব, আমাকে ক্ষমতায় যেতেই হবে, এই যে ক্ষমতার যে রাজনীতি, এই রাজনীতি করার কারণে আজকে আমাদের ভিতরে বিভাজন। হ্যাঁ, বিভাজিত আমরা থাকবো, স্বাভাবিক। বিভাজিত মানে মত পার্থক্য। আমরা যেহেতু সবাই একটা দল করি না, আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের কর্মসূচি আলাদা, কিন্তু এর মানে এই নয় যে আজকে গণ অভ্যুত্থানের শক্তি যেভাবে আমরা আজকে বিভাজিত হয়ে পড়েছি, এই সুযোগটা কিন্তু আওয়ামী লীগ নিচ্ছে এবং এই পতিত স্বৈরাচারের দর্শকদেরকে সুযোগটা কিন্তু আমরা দিচ্ছি। আজকে দেখেন, ভোটের রাজনীতি করতে গিয়ে আমি যতটুকু বুঝতেছি যে ভোটের রাজনীতি করতে গিয়ে আওয়ামী লীগকে নানানভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে। আজকে যদি এইভাবে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয় এবং আওয়ামী লীগ যদি কোনোভাবে পুনর্বাসিত হয়, আগামী 5 বছর পরেও যদি আওয়ামী লীগ ফিরে আসে, সেক্ষেত্রে কি বিএনপি ভালো থাকবে, জামাত ভালো থাকবে? যেমনি ভাবে তারা আয়নাঘর তৈরি করেছিল, গুম খুন শুরু করেছিল, আমরা যদি এই ফেসিবাদ বিরোধী শক্তি, আমরা যদি ভারতের প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে আমরা যদি সহনশীল না হই,
তাহলে আওয়ামী লীগ ফিরলে কিন্তু আমরা কেউ রক্ষা পাবো না। আপনার কাছে আসবো আবারও। কামরুজ্জামান রতন, আপনিও শুনছিলেন এবং বেশ কিছু বিষয়ে নিশ্চয়ই বক্তব্যের ক্ষেত্রেও একমত পোষণ করবেন। অনেক রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন যে রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন। তো দেশের প্রশ্নে তো রাজনীতিবিদরা একই মত এবং পথের হবেন এমনটা জনগণ আশা করে। ঐক্য হারাচ্ছে কি তবে নির্বাচন এবং ক্ষমতার প্রশ্নে? এই ঐক্যের অভাব কতটা ঝুঁকিতে ফেলতে পারে দেশের ভবিষ্যৎকে? এখানে মির্জা ফখরুল যা বলেছেন বা এই যে আমাদের নেতা গণ অধিকার পরিষদের রাষ্ট্র যা বলেছেন, সবাই কিন্তু একটা জিনিস আমরা ফিল করি এবং হৃদয় দিয়ে ধারণ করে আমরা কিন্তু দেশটাকে গণতন্ত্রকে ভালোবাসি এবং বাঁচতে যে হবে এই ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিমত নেই। আসলে আমরা বুঝতেই চাচ্ছি না যে আমরা একটা কি ধরনের বিপদ থেকে, একটা ফেসিস্টের একটা জাতাকল থেকে আমরা বের হয়ে আসছি। আল্লাহ তাআলা এই যে আমাদের একটা সুযোগ দিয়েছে, অপার সুযোগ, এইটাকে যদি আমরা কোনো ক্রমে জেদাজেদি বা ক্ষমতায়নের জন্য আমরা যদি নগ্নতা প্রকাশ করি এবং পেশি শক্তিকে আমরা এখানে প্রাধান্য দিয়ে এটাকে যদি আমরা আমন্ত্রণ করি, জনগণের ভোটের দিকে না গিয়ে আমরা যদি পেশি শক্তি বলে আমাদের গায়ের জোরে কথা বলি, অন্যায্যতা নিয়ে যদি আমরা এগুতে চাই, আমার মনে হয় দেশের জন্য শুভ কোনো দিক নাই। এবং জাতীয়তাবাদী দল শুধু নয়, আমরা গণতন্ত্রের জন্য যারাই লড়াই করেছি এবং যারাই কিন্তু ঐক্যমত্য সরকারের মাধ্যমে দেশটাকে আমরা চালাতে চাই, আমরা মনে হয় এটা কিন্তু সবাই আমরা বিশ্বাস করেও কেন যেন মাঠে এবং কথার মধ্যে দিয়ে আমরা মারপেচ দিয়ে বা আমরা গায়েল করার যে প্রবণতাটা, এর থেকে আমাদেরকে উঠে আসতে হবে। সত্যিকার অর্থে আমরা যদি জনগণকে বিশ্বাস করি এবং গণমতকে যদি আমরা বিশ্বাস করি, যেখানে জনমতের প্রতিফলনের জন্য যত ধরনের সংস্কার হয়েছে, আমরা মনে করি পরবর্তীতে নির্বাচনের জন্য যতগুলো মানুষের অবিশ্বাসের যে জায়গা এবং ভোট কেন্দ্রে নিতে মানুষকে যে ধরনের আগ্রহ প্রকাশ করার জন্য যে কোনো স্থায়ীভাবে মানুষের বিশ্বাস এবং আস্থার একটা নির্বাচনের জন্য যা যা করণীয়, এই ব্যাপারে সবাই ঐক্যমতে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। এর মধ্যে এতগুলো দল যেখানে একসাথে বসে দু একজন বা কোনো দু একটি দল যদি এখানে নিজেদের মতো করে কোনো কিছু চাপিয়ে দিতে চায় এবং নিজেদের মতো করে সেটা যদি পেতে চায়, আমার মনে হয় এতগুলো দলের মাঝে এটা স্পষ্ট হয়ে যাবে যেটা ওই দলের জন্য কখনই কল্যাণের জন্য হবে না। নিশ্চয়ই আমরা ওই দলকে বলতে জাতীয়তাবাদী দলও আমরা নিজেদেরকে মনে করি, জামাত ইসলাম, এনসিপি বা আমার গণ অধিকার পরিষদের যারাই মনে করবে যে কোয়ার তুমির এখানে কোনো সুযোগ নাই, যেই মতটা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে, আমার মনে হয় এই ধরনের মতবাদের সাথে আমাদের সবাইকে একমত থাকতে হবে। দেশটা কারো ইচ্ছা শক্তির উপর, আমরা মনে করি যেই ফেসিস্টের যেই জীবন যেখানে আমাদের সঙ্গীন ছিল, জীবন যেখানে বেঁচে থাকারই আমাদের কোনো সম্ভাবনা ছিল না, সেই জায়গা থেকে আমরা যে জায়গাটা আসছি এটাকে আমাদের পিছনে ফেলে যেতে হবে। 17 বছরে আমরা কে কোথায় কোন অবস্থায় ছিলাম, সুতরাং এটাকে হেলায় কোনো ভাবেই এটাকে কোনো অগ্রাহ্য করা যাবে না। এবং আমরা মনে করি জনগণ সচেতন, জনগণকে কিন্তু বোকা ভাবার কোনো সুযোগ নেই। আমরা মনে করি সবাই আমরা সচেতন, যদি কোনো ব্যাপারে অনৈক্য থেকেও থাকে এবং এইখানে আমার জাতীয়তাবাদী দল এবং তারেক রহমান সব ব্যাপারে কিন্তু যে আহ্বান জানিয়েছেন, আমি জানি এই যে আমাদের নূর ভাই যেভাবে আহত হলো, রাশেদরা যেভাবে সংগ্রামের মধ্যে দিয়ে নিজেদেরকে আগামী দিনের রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, এনসিপির ভাইয়েরও যেভাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা কি, স্বাধীনতা যুদ্ধের সেই আওয়ামী মার্কা চেতনা না, 71-এর চেতনাকে ধারণ করতে হবে, 90-এর চেতনাকে ধারণ করতে হবে, সর্বোপরি 24-এর এই যে জলজলা একটা যে আমাদের স্মৃতি এবং এত বড় আত্মত্যাগকে কোনো ক্রমেই কোন দল যদি এটাকে পায়ে ঠেলে এটাকে রুগ্ন বানাতে চায়, এটাকে যদি অবহেলা করে, এটাকে যদি আমাদের কোনোভাবে আমাদের জনগণের প্রত্যাশার বাইরে কেউ যদি কোনো কাজ করতে চায়, আমার মনে হয় বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না, কোনো দলও এটা করতে যাবে না। রাশেদ খানের কাছে আসতে চাই শেষ প্রশ্নটি নিয়ে। নির্বাচনে অংশগ্রহণের আগে রাজনৈতিক নানা দলের নানা ধরনের শর্ত ইতিমধ্যে আমরা দেখেছি, সেটা কখনো বা পূর্ণাঙ্গ সংস্কারের দাবি, কখনো পিআর পদ্ধতির দাবি। ঐক্যমত্য কমিশনের এত বৈঠক কি তবে পুরোপুরি ফলপ্রসূ হয়নি এমনটা প্রতীয়মান হয়? অনৈক্যের সুর কি সেখান থেকেই শুরু বলে মনে করেন? দেখেন, আপনি যে বিষয়টিকে অনৈক্য বলছেন, আমি সেটিকে মতপার্থক্য বলতে চাই। ঐক্যমত কমিশনের যে দীর্ঘ 9 মাসের বৈঠক, সেই অনেক বৈঠকে আমি নিজে উপস্থিত ছিলাম এবং বিশেষ করে সর্বশেষ যে বৈঠকগুলো বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে, সেখানে
দলের প্রতিনিধি হিসেবে আমি সেখানে ছিলাম। আমি সর্বশেষ 5 দিন ঐক্যমত কমিশনের উদ্দেশ্যে একই কথা বলেছি, দেখেন আপনারা যদি আরো 1 বছর বৈঠক করেন, কোনোভাবে এই দলগুলোকে আপনারা ঐক্যমতে আনতে পারবেন না। আপনাদের নাম যে জাতীয় ঐক্যমত কমিশন, এটা আসলে ভুল হয়ে গিয়েছে, বরং জাতীয় সংস্কার কমিশন আপনারা নাম দিতে পারতেন। এই যে আপনারা যে 84টি প্রস্তাবনা আমাদের সামনে দিয়েছেন, আমরা যদি সবাই একটি দল করতাম, আমরা যদি সবাই একই আদর্শের হতাম, সেক্ষেত্রে এই প্রস্তাবগুলো আমরা অবশ্যই মেনে নিতে পারতাম। যেহেতু আমাদের প্রত্যেকের আলাদা দল রয়েছে, মতপার্থক্য রয়েছে, আদর্শ রয়েছে, কর্মসূচি রয়েছে আলাদা আলাদা, সুতরাং আপনাদের এই দাবির প্রতি শতভাগ আমরা সম্মতি কোনোভাবে দিতে পারবো না। তবে এই যে 80% আপনারা যে বিষয়গুলো প্রস্তাবনাগুলো আমাদের সামনে হাজির করেছেন, আমরা যে 80% একমতে এসেছি, এটাই তো আলহামদুলিল্লাহ। 20% সেটা আমরা আলাপ আলোচনার মাধ্যমে ভবিষ্যতে হয়তো আরো অনেক বিষয়ে আমরা ঐক্যমতে আসতে পারবো। কিন্তু আপনারা যেভাবে আলোচনা কন্টিনিউ করতে চাচ্ছেন, আরো 1 বছর আলোচনা করলেও কোনোভাবেই সবাইকে ঐক্যমতে আনতে পারবেন না। সুতরাং আপনাদের যদি কোনো বিষয়ে মনে হয় যে আরো ঐক্যমতে আনা দরকার, সেক্ষেত্রে আমাদের ভিন্নমতকে আপনারা সিদ্ধান্ত নিয়ে ঐক্যমতে আনেন। কিন্তু আল্লাহর দোহাই লাগে আপনাদের মিটিংটা শেষ করেন। এবং সর্বশেষ দিন আমি বলেছিলাম যে অবশ্যই আজকের মিটিংটা শেষ হতে হবে, কারণ আপনারাই বলেছিলেন যে আজকের মিটিংটা চূড়ান্ত মিটিং। তো সর্বশেষ যাই হোক, তারা ওই দিন মিটিং শেষ করে পরবর্তীতে যে সমস্যা হয়েছে, যে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে জুলাই সনদের আইনগত ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি নিয়ে আমাদেরকে যে কথা বলে, তারা বলেছিল অঙ্গীকার নামে আমরা সেগুলো পেয়েছি, তারা তাদের কথা রেখেছে। কিন্তু এনসিপি তারা যে সন্দেহ সংশয় করেছিল যে ঐক্যমত কমিশন হয়তো অঙ্গীকার নামা এই আইনগত ভিত্তি বা সাংবিধানিক স্বীকৃতি তারা দিবে না, তাদের মধ্যে বা ওই অঙ্গীকার নামে আসলে এই জিনিসটা উল্লেখ থাকবে না, কিন্তু আসলে উল্লেখ ছিল। এবং আরেকটি জিনিস আপনাকে বলি, দেখেন এনসিপির এক ধরনের আত্মবিশ্বাস ছিল যে জামাত সহ ইসলামী আন্দোলন, এই যে 8টি দল, তারা যে আপনার আন্দোলন করছে এবং তারা ঘোষণা দিয়েছিল যে পিআর ছাড়া কোনোভাবেই জুলাই জাতীয় সনদে তারা স্বাক্ষর করবে না। তো এনসিপির এক ধরনের আত্মবিশ্বাস ছিল, যেহেতু জামাত বা অন্যান্য দলগুলো স্বাক্ষর করছে না, সুতরাং আমরাও করবো না, সরকারের উপর ব্যাপক একটি চাপ সৃষ্টি হবে। সর্বশেষ দেখা গেল জামাতের সেক্রেটারি জেনারেল, যিনি আগের দিন বলেছিলেন যে পিআর যদি না হয় তাহলে আমরা স্বাক্ষর করব না, পরের দিন কিন্তু তারা গিয়ে স্বাক্ষর করেছে। তো শেষমেশ কি হলো, যে এনসিপি কিন্তু তারা এক ধরনের বোকামির পরিচয় দিল। আমার মনে হয় এনসিপি তার আপনি যে ইতিহাসে বারবার করে আসলে বলছিলেন যে অনৈক্যর জায়গাটি অনেকখানি হয়তো নেতিবাচক হয়, বরং মত পার্থক্য বলে যদি একসাথে এগিয়ে যাওয়া যায়, আপনাদের দুজনের কণ্ঠেই, দুই রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করলেও দুজনের কণ্ঠেই আশার জায়গাটি কিন্তু অক্ষুণ্ণ পেয়েছি আমরা। অনেক ধন্যবাদ, সময় থাকলে নিশ্চয়ই আমরা এই আলোচনা আরো দীর্ঘায়িত করতাম। ধন্যবাদ আজকে ৭১কে সময় দেবার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।